যে ঢাকা বিশ্ববিদ্যালয় না জাগলে বাংলাদেশ জাগে না। জুলাই গণ অভ্যুত্থানটা বাংলাদেশের আপামর সকল জনতা, পেশাজীবী যারা আছেন সকলের অংশগ্রহণেই এত বিশাল একটা আন্দোলন সংগঠিত হয়েছে, যার ফলে ফ্যাসিবাদী যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। কারণ এই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্তির জন্য যে ধরনের গণ আন্দোলন হওয়ার দরকার, সারা বিশ্বে আমরা যে গণ আন্দোলনের নজির দেখেছি সেটা কিন্তু বাংলাদেশ স্থাপন করেছে এবং এখানে কারো অবদানকে আমরা খাটো করে দেখার সুযোগ নেই। বিশেষ করে আমি ছাত্রদের যে নেতৃত্ব যেটা বলছি সেটাকে আমি প্রথমে গুরুত্ব দিতে চাই এবং তাদের সহায়ক শক্তি হিসাবে বাংলাদেশের যত বড় রাজনৈতিক দলগুলি তাদের সাথে ছিল, যার ফলেই কিন্তু আমাদের এই আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে সেটা সফল হয়েছে। এবং বাংলাদেশে ছাত্রদের নেতৃত্ব ছিল বলেই এই গণ আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। কারণ ছাত্ররাই একমাত্র পারে বিপ্লব ঘটাতে, ছাত্ররাই পারে এই সমাজকে ভেঙে এবং এই যে ফ্যাসিবাদী যে দুঃশাসন চলেছিল, এই ফ্যাসিবাদী দুঃশাসনকে রাহুগ্রস্ত অবস্থায় যে বাংলাদেশকে গ্রাস করেছিল, সেই করাল গ্রাস থেকে মুক্ত করে আগামী দিনের ভবিষ্যৎ কাদের হাতে গেলে, কোন নেতৃত্বের হাতে গেলে আমাদের এই জাতি আশান্বিত হবে, মানুষজন কাদের নেতৃত্বে গেলে সামনের দিকে একটা ভালো বাংলাদেশ দেখতে পাবে, সেই জিনিসটা কিন্তু তারা আশা করেছে। এবং সেই প্রেক্ষাপটে আমি মনে করি ছাত্রদের নেতৃত্বে সকল দলের ঐক্যবদ্ধভাবে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছে, সেই গণ আন্দোলন আমি মনে করি যে আগামী দিনের একটি ভালো বাংলাদেশ আমরা উপহার পাব। তো 15 বছরের যে দুঃশাসন চলেছে, যারা এই দুঃশাসনের সহযোগী ছিল তাদেরকে কোনো অনুতপ্ত হতে আমরা দেখিনি এবং তাদের মধ্যে কোনো দুঃখ প্রকাশ বা যে রাজনৈতিক দলের নেতৃত্বে বা যাদের নেতৃত্বে এই ফ্যাসিবাদী দুঃশাসন পরিচালিত হয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। যার ফলে আগামী দিনে এই শিক্ষক বলেন বা যে দলের নেতৃত্বে তার অনুসারীরা বা তাদের বন্ধুভাবাপন্ন যে সংগঠনগুলি যারা ছিল তাদের মধ্যে বোধোদয় কতটুকু হয়েছে এ বিষয়ে কিন্তু আমি সন্দিহান। এত এত ছাত্র জনতার মৃত্যু বা রক্ত, আজকে তার বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পেলাম, সেই বাংলাদেশে যারা সত্যিকারের দোষী তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে যদি বাংলাদেশকে আগাতে হয়, তাহলে আমি মনে করি যে যারা এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, সরাসরি যুক্ত ছিল, তাদেরকে শাস্তির আওতায় আনা, আর যারা না পেরে কোনোভাবে মনসমর্থন বা অন্য কোনোভাবে তারা যুক্ত ছিল, তারা যদি তাদের ভুল বুঝতে পারে, তারা যদি তাদের অনুশোচনা করে তারা যদি ভালো পথে ফিরে আসে, আমি মনে করি সেটা মঙ্গল হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান যে ঢাকা বিশ্ববিদ্যালয় না জাগলে বাংলাদেশ জাগে না। সেই ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের জাতীয় কৃষ্টি কালচারের যে নেতৃত্বে যে বড় বড় প্রোগ্রামগুলি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে। এবং বিগত 15 বছরের যে রাজনৈতিক দলের আন্দোলনগুলি তারা চেষ্টা করেছে, কিন্তু ফ্যাসিবাদী দুঃশাসনের কারণে তারা হয়তোবা আগাতে পারেনি। কারণ সেই রাজনৈতিক দলের আন্দোলনে সকল শ্রেণী জনমত বা পেশাজীবীরা তারা ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারেনি বা তাদেরকে একই মঞ্চে আনতে পারা যায় নাই। এটা ছিল আমাদের একটা দুর্বলতা। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে উঠল এবং সেই অতীতের ধারাবাহিকতায় পুরো বাংলাদেশ কিন্তু জেগে উঠল এবং সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো যেভাবে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে গেল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে জাতির আলোকবর্তিকা হিসাবে আবির্ভূত হলো, তারপর সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ
যে কলেজের ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার যেভাবে অংশগ্রহণ করলো, সেই থেকে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই এই জিনিসটায় বিবেচনা নেওয়া উচিত যে অদূর ভবিষ্যতে কীরকম বাংলাদেশ মানুষ চায় এবং ফেসিবাদী দুঃশাসনের করাল গ্রাস থেকে মুক্ত হওয়ার পরে এই যে মুক্ত বাংলাদেশ যেটাকে বলছি, সেই মুক্ত বাংলাদেশের অতীতে যে ভুলগুলি ছিল, ফেসিবাদী দুঃশাসকরা যে ভুলগুলি করেছে, সেই ভুলে কিন্তু আর পা বাড়ানো যাবে না। কিন্তু মানুষ কিন্তু তারা যে প্রতিবাদী, এবং আপনি দেখবেন যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে সকল জায়গায় ইতিহাস বিকৃত করে কত কিছু শেখালো, কিন্তু ছাত্ররা তার উত্তর কিন্তু সঠিক উত্তরটাই দিয়েছে। অর্থাৎ এই গ্লোবালাইজেশনের যুগে এবং এই ইন্টারনেটের যুগে এখন কাউকে কোনো মতেই দমিয়ে রাখা সম্ভব নয়। আমি মনে করি সেই শিক্ষাই আমাদেরকে শিক্ষিত হতে হবে এবং আগামী দিনের যে বাংলাদেশ যেটা করতে হবে সেটা কেমন হবে, সেটা কিন্তু যে বিগত দিনের আন্দোলন আর অতীতের ভুল, এই দুইটা থেকে কিন্তু আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ৭৩-এর অধ্যাদেশ আপনাকে রাজনীতি করার অধিকার দিয়েছে, রাজনৈতিক মত প্রকাশের অধিকার দিয়েছে, কিন্তু আপনি এই শিক্ষকতার যে মর্যাদা বা পেশাগত মর্যাদাটা কিন্তু আপনাকে আগে রক্ষা করা উচিত। পেশাগত মর্যাদা রক্ষা করে তারপর আপনি আপনার স্বাধীনভাবে কোনো একটা দলের বা যে কোনো বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ভালোর জন্য যে কোনো জায়গায় আপনি পরামর্শক হিসাবে থাকতে পারেন। কিন্তু শিক্ষকতা পেশায় আপনি আসবেন, আবার শিক্ষকতা পেশাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করে আপনি কোনো একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা হবেন বা কোনো একটা রাজনৈতিক দলের নেতৃত্বে যাবেন, সেইটা আমি মনে করি সঠিক নয়। আপনি যদি রাজনীতি করতে চান, কোনো একটা রাজনৈতিক দলের সাথে সরাসরি আপনি অংশগ্রহণ করতে চান, তাদের যে উদ্দেশ্য সেটা যদি আপনি সাধন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই শিক্ষকতা পেশায় আপনার ব্যাঘাত ঘটবে। আমি যখন ক্লাসে উপস্থিত হই তখন কিন্তু ছাত্ররা আমাকে আইডল হিসেবে চিন্তা করে যে একটা শিক্ষকের কাছ থেকে আমি কি শিখব, আগামী দিনের জাতি গঠনে আমি কিভাবে নেতৃত্ব দিব, সেই নেতৃত্বে বিভিন্ন দল মতের ব্যক্তিরা থাকবে। যখন আমি একটা রাজনৈতিক দলের সরাসরি পদবি গ্রহণ করে ফেললাম, তখন কিন্তু আমার ছাত্ররা কিন্তু আমাকে ওই রাজনৈতিক দলের সুনির্দিষ্ট চিন্তা এবং ওই রাজনৈতিক ধারার বাহক হিসাবে কিন্তু তারা আমাকে মনে করবে, যার ফলশ্রুতিতে আমার মধ্যে যে গবেষণার যে চিন্তা যেটা ছিল সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু এখানে আসতে পারবে না। এবং সারা পৃথিবীতে আপনি দেখবেন কোন বিশ্ববিদ্যালয় আছে যে আমরা শিক্ষক হয়তোবা কোনো একটা রাজনৈতিক দলের হয়তো অ্যাডভাইজার হিসেবে তারা উপদেশ হিসেবে দিয়েছে, কিন্তু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা হিসেবে যদি আমি ওইখানে যাই, সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা এবং গবেষণা এটা বাধাগ্রস্ত হবে। তবে আমি মনে করি এই যে জুলাই আগস্ট বিপ্লব, সেটাও কিন্তু একটা দিক নির্দেশনা দিয়েছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রতি যে ছাত্রদের যে তাদের যে আচরণ, সে আচরণটা কেন এরকম হলো, বা এই যে ব্যতিক্রমধর্মী কেন, যারা দলীয় রেজুর ভিত্তিতে যে সকল শিক্ষকরা জড়িত ছিল তাদেরই প্রতি কিন্তু ছাত্রদের আক্রোশটা বেশি ছিল। যেহেতু আমরা যদি এটা থেকে শিক্ষা নিয়ে থাকি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদেরকে যে দলীয় লেজুর ভিত্তি যে চিন্তাভাবনা যেটাকে বলা হচ্ছে, সেটাকে কিন্তু বের হয়ে আসতে পারে। আপনার আমার কিন্তু একটা রাজনৈতিক আদর্শ থাকবেই, সে একটা আদর্শের ধারক বাহক হব এবং একটা আমার আদর্শের ধারক বাহক যদি কোনো ভুল পথে যায়, সেটাকে আমি সংশোধনের চিন্তা করব। কিন্তু সেটা না করে যদি আমরা এই যে গত সময়ে যে ফেসিবাদী যে দুঃশাসনগুলি চলেছে, এটাকে তারা বিভিন্নভাবে সমর্থন দিয়ে গিয়েছিলেন। যারা অধিকতর সমর্থন দিয়েছেন আজকে দেখেন তাদের অবস্থা কী। অর্থাৎ এই যে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন কিন্তু তাদের নাই। এবং দেখেন একই মতের বহু শিক্ষক ছিল, বিরোধীর মতো শিক্ষক ছিল না বললেই চলে। তাহলে সকল শিক্ষকের প্রতি তো সাধারণ ছাত্রদের আক্রোশ ছিল না, তো অল্প কয়েকজন শিক্ষকের প্রতি আক্রোশ কেন? তাহলে এইটা যদি আপনি গবেষণা করে বের করেন তাহলে কিন্তু এর উত্তরটা পেয়ে যাবেন। যেহেতু আমি মনে করি যে শিক্ষা ও গবেষণায় যুক্ত থেকে সত্যিকার অর্থে এই পেশাটাকে যদি আমি সত্যিকার অর্থে ভালোবাসি
তাহলে কিন্তু আমাকে কিন্তু এই পেশাজীবী মনোভাব যেটা আছে সেটাকে নিয়ে কিন্তু আগাইতে হবে। আজকে আমাদের পেশাজীবীদের প্রতি বা শিক্ষকতার এই পেশার প্রতি আকর্ষণ নাই কেন? কারণ আমাদের সেই সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। আমরা কেন এই ছাত্ররা বা বিভিন্ন ধরনের শিক্ষকরা রাজনীতিতে জড়িয়ে পড়ছে? কারণ মনে করছে সে শিক্ষক, একজন লেকচারার, তাকে আমি একটা হাউস টিউটরশিপ দেবো, তার একটা স্কলারশিপের ব্যবস্থা করে দেব। আবার ছাত্ররা মনে করেছে, ভালো ভালো ছাত্ররা, যে একসময় যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তি যেভাবে শুরু হয়েছিল, একটা দলের আদর্শের বাহক, এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে হয়তো আমি শিক্ষকতা পেশা আসতে পারবো না। এই যে এক ধরনের একটা, আমি মনে করি যে একাডেমিক ক্রাইম একটা সমাজকে আবর্ত করে রেখেছিল, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ এইভাবে চলতে পারে না, আমাদেরকে কিন্তু চেঞ্জ হতে হবে। আমি আমার পেশায় দেখেন, একটা দেশ গড়তে গেলে একজন ভালো ডাক্তার, ভালো শিক্ষক, ভালো ইঞ্জিনিয়ার, সকল পেশাজীবী লোকজন লাগবে। যখন আপনি অসুস্থ হন, রাজনৈতিক দলের নেতারা বিদেশে যান, ভালো ডাক্তার খোঁজেন, দেশের ভিতর বিভিন্ন ভালো ডাক্তার খোঁজেন, তো ভালো রাজনীতিবিদ ডাক্তারের কাছে তো ওনারা যান না। আর সকল রাজনীতিবিদ ভালো ডাক্তার হবে না তাও কিন্তু ঠিক না, বা ভালো শিক্ষকরা রাজনীতিবিদ হতে পারবে না তাও ঠিক না, তারা হতে পারবে। কিন্তু যে পেশার যে মাহাত্ম্য, সেইটাকে বজায় রেখে যদি আমি রাজনীতিটাকে যদি আমি সেকেন্ড অপশন হিসাবে নিই, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এখানে যে ট্র্যাডিশনটা হয়ে দাঁড়িয়েছে যে রাজনীতিটা আমার মুখ্য পেশা, আর এই শিক্ষকতা পেশাটা হলো গিয়ে আবার সেকেন্ডারি পেশা। এই ধরনের চিন্তা ভাবনা সবাই না, কিছু সংখ্যক ব্যক্তি যারা এরকম করেন, এটা কিন্তু ঠিক নয়। আর দেখা যায় যারা রাজনীতিবিদদের সাথে, যাদের সংশ্লিষ্টতা বেশি, রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট বেশি, তাদের সন্ত উপরের দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে তাদের সাথে যোগাযোগ বেশি থাকে, তারা ভবিষ্যতে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কাঠামোতে দায়িত্বপ্রাপ্ত হন যেসব রাজনীতিবিদদের, তখন মনে করে যে আমাদের সাধারণ শিক্ষকরা মনে করে যে এইসব নেতাদের সাথে আমাদের যোগাযোগ থাকলে আমরা ভালোর দিকে যেতে পারবো, ওদের ভবিষ্যতে হয়তো আমরা পদ পদবীর আকাঙ্ক্ষায় আমরা যেতে পারবো। কিন্তু আমি মনে করি পদ পদবী কিন্তু মানুষের জীবনের সব না, আমার দায়িত্ববোধটাই কিন্তু আমার জীবনের সব। যে আমি এই মহান পেশা বলা হচ্ছে শিক্ষকতা, একটা পেশা, হ্যাঁ, এটা শিক্ষকতা পেশা বলে এখানে কিন্তু এটার মধ্যে কিন্তু একটা বড় ধরনের উদারত্ব, যে উদার মনোভাব, এবং আজকে যে সমাজ সংস্কার হবে কি না, আমি ওদের ভবিষ্যতে যে আমার এই জেনারেশনটা কিভাবে যাবে, যে আমি সমাজে আলোকবর্তিকা যে হব, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা যখন আমি পদ গ্রহণ করে ফেলবো, সেটাকে কিন্তু বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক আদর্শ থাকবে এবং সেটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে, কিন্তু সেটাকে সম্মান দিয়ে আমার এই পেশাটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিতে হবে। এবং শিক্ষা ও গবেষণায় যদি আমরা একটা দেশ যদি আগাইতে পারে, সেই দেশ কিন্তু কোনো মতেই অন্যের দাঁড় করা বিজ্ঞান, অন্য দাঁড় করা কিন্তু নলেজ নিয়ে কিন্তু আমরা আগাইতে পারবো না। আজকে সারা পৃথিবীতে দেখেন নলেজ জেনারেশন, এবং দিন দিন কিন্তু দেখেন মানুষের বডির কিন্তু ইভলিউশন কিন্তু হচ্ছে না, কিন্তু ব্রেনের ইভলিউশন কিন্তু অধিক পরিমাণ বেড়ে গেছে। বুদ্ধিভিত্তিক চিন্তা, এখন এক দেশ দখল করার জন্য কিন্তু এখন সরাসরি যুদ্ধ করতে হয় না, এখন মানুষ কিন্তু এখানে বসে দেখেন সুইচ টিপে টিপে কিন্তু তারা কিন্তু যুদ্ধ করছে, এক দেশ আরেক দেশকে ঘায়েল করতে চাচ্ছে। এখন এই যে ইন্টেলেকচুয়াল থিঙ্কিং, এই যে মেধার যে মানে আজকে জয় জয়কার, এখন এই মেধার মাধ্যমে কিন্তু আগামী দেশকে আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এখন যদি আমরা সেটাকে থেকে দূরে সরে যাই, আমাদের কিন্তু ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। এবং এই যে প্রজন্ম, ইয়াং প্রজন্ম বাংলাদেশের, এখন বাংলাদেশে কিন্তু মানে ইয়াংদের সংখ্যা বেশি, এবং এই প্রজন্মকে যদি আমরা সত্যিকারের মেধাবী করে তুলতে পারি, সত্যিকার অর্থে কিন্তু তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এই প্রজন্মের হাতেই কিন্তু নির্ভর করে। এবং পুরো বাংলাদেশে যে আমাদের কিন্তু একটা আশীর্বাদ, জনসংখ্যা কিন্তু আশীর্বাদ, অভিশাপ না। এই আশীর্বাদ জনসংখ্যা এবং তরুণ জনগোষ্ঠীকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করে বলতে পারি, তাদেরকে বিভিন্ন লাইনে আমরা অভিজ্ঞ করতে পারি, ট্রেনিংয়ে নিতে পারি, তাহলে এই জনশক্তিকে কিন্তু আমরা বিশাল সম্পদে রূপান্তরিত করে কিন্তু বাংলাদেশটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিতে পারবো। যে একজন শিক্ষক হতে হবে মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় শিক্ষকতা পেশা যারা আসবেন, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎটাকে গড়ে দেবেন। তাহলে অবশ্যই মেধাবীদের এখানে নেতৃত্বে আসা উচিত, শিক্ষকতায় আসা উচিত। মেধাবীরা যদি শিক্ষকতায় না আসেন, যদি কম মেধাসম্পন্ন লোকেরা আসেন, তাহলে ভবিষ্যৎ যে জেনারেশনটা হবে কি তাদের মতোই, এবং তারাও চাইবে না যে ভবিষ্যতে আরও মেধাবীরা তাদের জায়গায় বসুক, কারণ তারা তখন ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগবে।
এটা কিন্তু একটা সমাজ ধ্বংসের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একেবারে নিয়ামক। এখন যে লাস্ট যে 15 বছরে যে কথাগুলি আসছে, আমি মনে করি এগুলি যাচাই বাছাই করা উচিত এবং যাচাই বাছাই করে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া উচিত যে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা কি আগামী দিনে কিভাবে চলবে। এবং আমি মনে করি যে 5ই আগস্ট পরবর্তীতে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে অবশ্যই নিয়োগ হবে। আমি সেটাকে সাধুবাদ জানাই এবং এখন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে আমি শুনি নাই যে কোনো মেধাবীকে বাদ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমরা এরকম শুনি নাই। এবং আমি বিশ্বাস করি এই ধারা যদি বহাল থাকে, আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে তার যে গৌরব, সেটা অবশ্যই গৌরব পুনরুদ্ধার হবে। আমরা অবশ্যই মেধাকে প্রাধান্য দিতে চাই এবং এটা যদি আমরা না দিই, এটা এখন থেকেই 5ই আগস্টের যে বিপ্লবের পর যে একটা যে আমাদের যে চাহিদা বা আমরা যে চাই যে জিনিসটা যে বিশ্ববিদ্যালয় তার আপন মহিমায় এগিয়ে যাক, মেধাবীরা নেতৃত্বে আসুক, আর মেধাবীরা যখন নেতৃত্বে আসে তখন মেধাবীরা তাদের উপর কিন্তু আপনার কোনো খড়গ দিতে পারবে না। এই অমেধাবীরা তাদেরকে যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করতে পারবে না, তারা কিন্তু তাদেরকে ভয় পাবে। এবং আজকে যখন এই বিশ্ববিদ্যালয়ের মেধাভিত্তিক নিয়োগগুলি হবে, মেধার চর্চা বেড়ে যাবে, শিক্ষা গবেষণায় এই বিশ্ববিদ্যালয় যখন উপরের দিকে চলে যাবে, তাহলে আগামী দিনের জাতির নেতৃত্ব কিন্তু মেধাবীর হাতেই চলে আসবে। অমেধাবীরা কখনো চাইবে না যে মেধাবীরা এখানে আসুক এবং তারা প্রতিস্থাপিত হোক নেতৃত্ব থেকে। সেহেতু আমাদের চিন্তাভাবনা থাকবে এবং আমাদের আন্দোলন সামনের দিকে এভাবেই এগিয়ে নিতে হবে যে আমরা আমাদের ভবিষ্যৎটাকে কীভাবে আমরা গড়ে দিতে পারবো। নইলে ওদের ভবিষ্যতে যারা আসবে আমাদেরকে তারা কি ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না? যে আপনারা আমাদের জন্য কোন সমাজ রেখে গেছিলেন, এত এত রক্তের বিনিময়ে, এই ছাত্রদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের কি চেঞ্জটা হলো। তা আমি মনে করি মেধার সাথে কোনো আপোষ নয় এবং মেধাবীদের অবশ্যই সামনের দিকে নিয়ে যেতে হবে। এবং 5ই আগস্ট পরবর্তীতে আমাদের সেই জিনিসটাই থাকবে, বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমি পার্সোনালি এই যে শিক্ষক হিসাবে প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাবো যে আমরা চাই বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে নিয়োগগুলো হোক এবং সেটাকে এনশিওর করতে হবে। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সারা দেশে কিন্তু কোথাও এখন পর্যন্ত সত্যিকারের যে স্থিতিশীল অবস্থায় আপনি কোথাও দেখতে পাবেন না। বিভিন্ন ধারা উপধারায় বিভক্ত, যার ফলে রাজনৈতিক দলের নেতারাই বলছেন এবং বর্তমান যে সরকার তারাও বলছে যে একটু স্টেবল কন্ডিশন হোক এবং পরবর্তীতে আমরা একটা নেতৃত্বে আমরা বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে একটা সুস্থ ধারার রাজনীতি এখানে চলে আসবে। ঠিক আমি মনে করি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের বাইরে না, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা কোনো দ্বীপ না, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এখন সেই পরিবেশ আছে? এখনই এই মুহূর্তে ডাকসু নির্বাচনের পরিস্থিতি আছে? আমি মনে করি ডাকসু অবশ্যই হওয়া উচিত, নিয়মিত হওয়া উচিত এবং মেধাবী ছাত্ররা এখানে এগিয়ে আসুক এবং এটা সবসময় আমাদের চাওয়া। এবং বিগত দিনে যেভাবে ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে এই জিনিসটা যেন সামনে না হয় এবং ডাকসু নির্বাচন হতে গেলে ক্রিয়াশীল যতগুলি রাজনৈতিক সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ক্রিয়াশীল রাজনৈতিক বড় বড় রাজনৈতিক সংগঠন যেগুলি আছে তাদের মতামত নিয়ে এবং সকল ছাত্রের তাদের সেই পরিবেশ তারা আছে কিনা, স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে কিনা, সেই জিনিসটা আগে পরিবেশটা তৈরি করা হোক এবং এর পরবর্তীতে অবশ্যই ডাকসু নির্বাচন হোক, কিন্তু জোর করে যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। এইটাই আমার বক্তব্য। জোর কোনো কিছু চাপিয়ে দেওয়া মানেই হলো আবার একটা অস্থিতিশীলতার ভিতর নিয়ে যাওয়া, আর কোনোভাবে অস্থিতিশীলতার ভিতর নিয়ে যাওয়াটা আমাদের কাম্য না। একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। আপনাকে শুরু করতে হবে ওইখান থেকেই, শিক্ষা থেকেই। সবার আগে উচিত ছিল এই মেরুদণ্ডটাকে আপনাকে সোজা করা। তো অবশ্যই একটা কমিশন করা উচিত এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এটা বড় ধরনের একটা চেঞ্জ আনা উচিত, যে সবাইকে এক ধরনের শিক্ষায় যাবে কিনা, সবাইকে অনার্স মাস্টার্স করবে কিনা, না আমার আরও কিছু শিক্ষা হাতে কলমের শিক্ষা দেওয়া দরকার আছে কিনা, এই যে তরুণ জনগোষ্ঠীকে
বর্তমান বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে গেলে কোন ধরনের জনশক্তি আমাদের দরকার, কোন ধরনের এক্সপার্টিস দরকার, সেই জিনিসগুলি কিন্তু আমাকে এই শিক্ষা কমিশন অবশ্যই করা উচিত। এবং এই জনশক্তিকে সঠিকভাবে যদি আমি কাজে লাগাইতে চাই, এটা কিন্তু একটা বড় ধরনের একটা চেঞ্জ আপনাকে আনতে হবে। আমি যদি বড় ধরনের চেঞ্জ আনতে না পারি, তাহলে কিন্তু আপনি যত কথাই বলেন, যত রাজনৈতিক সংস্কার বলেন, বাংলাদেশের যত সংস্কার বলেন, শিক্ষা সংস্কার না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। কারণ এই শিক্ষার উপর ভিত্তি করেই এই নেতৃত্ব, এই মেধাবীরাই যায় কিন্তু ওই সব সকল জায়গায় তারা নেতৃত্ব দেবে। সেহেতু আমি মনে করি যে এই জায়গায় অনতিবিলম্বে হাত দেওয়া উচিত এবং শিক্ষা সংস্কারকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, এখানে মেধাবীরা কীভাবে এগিয়ে যেতে পারে, অদূর বাংলাদেশে কোন ধারা প্রতিষ্ঠিত করতে হবে, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কীভাবে আগাবে বা অন্যান্য শিক্ষা ব্যবস্থা কীভাবে আগাবে, কীভাবে যুগোপযোগী করা যায়, বর্তমান বিশ্বের সাথে কীভাবে তাল মিলিয়ে আমার এই জনশক্তিকে, একেবারে সত্যিকারের জনশক্তিকে যেন আমরা কাজে লাগাইতে পারি। একটা কর্মঠ জনশক্তি যেখানে আছে, এটাকে এখন আমাদেরকে কোনো সারা বিশ্বের চাহিদা, এই জনশক্তির চাহিদা আছে। এবং সেই মেধাবী জনশক্তি, এই শক্তিকে যদি আপনি কাজে লাগাইতে চান, আমাদের দেশের জন্য আশীর্বাদে রূপান্তরিত করতে চান, অবশ্যই এই শিক্ষা কাঠামো থেকে আপনাকে হাত দিতে হবে। এই শিক্ষা কাঠামোতে যদি হাত না দিই, এই সংস্কারে যদি এগিয়ে না আসি, তাহলে কিন্তু জাতির ভবিষ্যৎ যে কতটুকু একেবারে আপনার উন্নত হবে, এটা কিন্তু আমি সন্দিহান। কারণ এই জায়গাকে আমার মনে করি অনতিবিলম্বে শুরু করা উচিত।